বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্টস এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে স্ক্রু গজ। এই স্ক্রু গজ তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই স্ক্রু গজ থেকে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। এখানে দেখো স্ক্রু গজের সংজ্ঞা দেখতে পাচ্ছি। স্ক্রু গজ কাকে বলা হয়? স্ক্রু গজ এক ধরনের ডিভাইস যা বিভিন্ন যন্ত্রপাতির খুব ছোট দৈর্ঘ্য, তারের ব্যাস, পাতলা পাতের পুরুত্ব ইত্যাদি অতি সূক্ষ্মভাবে মাপার জন্য ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষা যদি আসে স্ক্রু গজ কাকে বলা হয়, তাহলে এই সংজ্ঞাটাই তোমরা লিখে দিবা। এখানে দেখো আমরা একটা স্ক্রু গজ দেখতে পাচ্ছি। এই স্ক্রু গজের মাধ্যমে আমরা কি করি? তারের ব্যাস, পাতলা পাতের দূরত্ব, কোনো জিনিসের ছোট দৈর্ঘ্য, অর্থাৎ অনেক ছোট ছোট কোনো কিছুর দৈর্ঘ্য বা পুরুত্ব বা ব্যাস যখন বের করতে চাই, তখন আমাদের স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কিন্তু করা সম্ভব হয় না। তখন আমাদের স্ক্রু গজ ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আমরা আরো সূক্ষ্মভাবে স্ক্রু গজের মাধ্যমে কোনো বস্তুর দৈর্ঘ্য, তারপরে ব্যাস, পাতলা পাতের দূরত্ব এগুলো বের করতে পারি। দেখো এখানে সুন্দর একটা স্ক্রু গজ আমরা দেখতে পাচ্ছি। স্ক্রু গজের বিভিন্ন পার্টস রয়েছে, সেগুলো একটু পরে আমরা আলোচনা করব। দেখো, তার আগে আমরা একটু জেনে নিব যে স্ক্রু গজের ব্যবহারটা কি। স্ক্রু গজের ব্যবহার হচ্ছে তারের ব্যাস নির্ণয় করা যায়, খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায়, যে কোনো পাতের পুরুত্ব নির্ণয় করা যায়, সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। এখন খ নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা হতে পারে যেমন পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম কেন? দেখো এইখানে খ নম্বর প্রশ্ন হতে পারে, যেমন স্ক্রু গজের ব্যবহার, এই ধরনের প্রশ্ন কিন্তু খ নম্বরে আসে। আবার এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি যে পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম কেন? কারণ হচ্ছে কোনো দৈর্ঘ্য মাপার সময় মিলিমিটারের সর্বশেষ দাগ পর্যন্ত মাপতে ভার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হয়। ভার্নিয়ার স্কেলটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্স, তাই না? অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। আবার বৃত্তাকার বস্তুর ব্যাসার্ধ পরিমাপে স্ক্রু গজ ব্যবহার করা হয়। স্ক্রু গজের ন্যূনাঙ্ক হচ্ছে 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, যা ভার্নিয়ার স্কেলের চেয়েও অত্যন্ত সূক্ষ্ম। তাই বলা যায় যে স্ক্রু গজের সাহায্যে বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এজন্যই পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম হয়ে থাকে। দেখো এখানে আমরা একটা স্লাইড ক্যালিপার্স এর বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছি। যেমন দেখো এটা হচ্ছে অ্যানভিল বলা হয়। এই যে এটাকে অ্যানভিল, এটাকে বলা হয় স্পিন্ডল। এই স্পিন্ডল এবং অ্যানভিলের মাঝেই যে বস্তুটার ব্যাস বা দৈর্ঘ্য মাপতে হয়, সেটা এখানে রাখতে হয়। এখানে একটা লক করা থাকে। যখন এটাকে কোন একটা বস্তুকে এখানে রাখবো, ঠিক আছে, রাখার পরে টাইট দেওয়ার পরে, টাইট দেওয়ার পরে এটাকে লক করতে হয়। টাইট দিতে হয় যে একদম লাস্টে যেটা থাকে র্যাচেট, এই যে এটা, এখানে এটাকে ঘুরায় মানে ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরায় এটাকে টাইট দিতে হয়। তারপর দেখো এটাকে মেইন স্কেল বলা হয়। এই যে এই অংশটাকে মেইন স্কেল বলা হয়। এখানে মেইন স্কেল বা প্রধান স্কেল বলা হয়, ঠিক আছে, বা সাধারণ স্কেলের মতো মিলিমিটারে দাগ করা থাকে। এখানে দেখো এটাকে মেইন স্কেল বলা হয়। আর এই যে একটা স্কেল, এখানে একটা স্কেল, এটাকে বৃত্তাকার স্কেল বা সার্কুলার যে স্কেল, এটাকে সার্কুলার স্কেল বলা হয়। ওকে, এখন দেখো এই যে এখান থেকে এই যে শূন্য দাগ থেকে শুরু করে এই যে নিচের দাগ পর্যন্ত কতটুকু দৈর্ঘ্য থাকে একটু পরে আমরা দেখবো। যে এখানে যেমন দেখো এখানে স্ক্রু গজের চক্রাকার, দেখো স্ক্রু গজের চক্রাকার স্কেল, স্ক্রু গজের চক্রাকার যে স্কেল বা সার্কুলার যে স্কেলটা, এই যে পাশে যেটা থাকে, যে এটাকে বলা হয় চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল আর কি। ওখানে 50 বা 100 ভাগে ভাগ করা থাকে। ওই যে দাগগুলো 50 ভাগে ভাগ করা থাকে বা 100 ভাগে ভাগ করা থাকে। আর প্রধান স্কেলের স্কেল যেটা, মানে মেইন যে স্কেল যেটাকে বলা হয়, এটা মিলিমিটারে দাগ কাটা থাকে। ক্ষুদ্রতম এক ভাগের মান 0.5 মিলিমিটার হয়ে থাকে অথবা 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। 0.5 মিলিমিটারও থাকে বা 1 মিলিমিটার হয়ে থাকে। তো চিত্রের স্ক্রু গজের ক্ষেত্রে এই যে নিচের যে চিত্রের যে স্ক্রু গজটা দেখতে পাচ্ছি, দেখছো এখানে লেখা রয়েছে ইন্ডেক্স লাইন। এটাকে রেফারেন্স লাইনও বলা যায়। কি বলা হয়? রেফারেন্স লাইনও বলা যায়। এই যে রেফারেন্স লাইন বা ইন্ডেক্স লাইনের প্রথম উপরের দাগ থেকে প্রথম নিচের দাগ পর্যন্ত 0.5 মিলিমিটার। দেখো এখানে বলা হচ্ছে যে এটা তো রেফারেন্স লাইন, তাই না? রেফারেন্স লাইনের উপরের দাগ দেখছো, যে এখানে 0 লেখা রয়েছে,
এই 0 থেকে শুরু করে, মানে এটা হচ্ছে উপরের দাগ, তাই না? আর এই যে নিচে যেগুলো রয়েছে নিচের দাগ, তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.5, বুঝছো? এই যে দেখো এখান থেকে এটুক দূরত্ব কত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব 0.5, এই যে এখানে। আবার এখান থেকে শুরু করে এটা দূরত্ব হচ্ছে আরো 0.5। অর্থাৎ পাশাপাশি যদি আমরা দেখি, দেখো পাশাপাশি এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিলিমিটার, আবার এই দুটার মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। কিন্তু উপর নিচে যদি হিসাব করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 0.5, আবার এখান থেকে এই পর্যন্ত 0.5, আবার এই পর্যন্ত 0.5, এভাবেই কিন্তু দূরত্ব বাড়তে থাকে আর কি। তাই বলা হচ্ছে যে নিচের চিত্রের আর কি, চিত্রের স্ক্রু গজের ক্ষেত্রে রেফারেন্স লাইন বা ইন্ডেক্স লাইন যেটাকে বলা হয়, প্রথম উপর দাগ থেকে প্রথম নিচের দাগ পর্যন্ত 0.5 মিলিমিটার এবং পর্যায়ক্রমে ডান দিকে 0.5 মিলিমিটার করে বাড়তে থাকে। দেখছো এই যে এখানে স্ক্রু গজের আমরা জুম করে তার অংশটা আমরা দেখতে পাচ্ছি। দেখছো এখানে এই যে স্কেলটা এখানে দেখছো, এটাকে বলা হয় মেইন স্কেল বা হচ্ছে প্রধান স্কেল বলা হয়, বুঝছো? আর এই যে দাগটা একটা ইসের মতো, সিলিন্ডারের মতো দেখা যাচ্ছে, এটা একটু জুম করো তো এরকম বড় দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে সার্কুলার স্কেল বা হচ্ছে চক্রাকার স্কেল বলা যেতে পারে। ওকে, তো এখানে আমরা এটা বুঝলাম যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 মিলিমিটার করে, আর উপর থেকে নিচ পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা এরা হচ্ছে 0.5 মিলিমিটার করে। ওকে, এখন দেখো পরিমাপের যে ধাপ সমূহ রয়েছে, পরিমাপের ধাপ সমূহ কিভাবে স্লাইড ক্যালিপার্সে যেরকম আমরা দেখেছিলাম কিভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য মাপা যায়, এখন আমরা স্ক্রু গজের ক্ষেত্রে কিভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য বা হচ্ছে ব্যাস বা পুরুত্ব নির্ণয় করা যায় সেটা আমরা দেখবো ধাপে ধাপে। ঠিক আছে, এই জিনিসটা এখানে আমি এত সুন্দর করে তোমাদের সহজ করে উপস্থাপন করেছি, অন্তত আমি কোনো বইয়ে অনেকগুলো বই পড়েছি, ঠিক আছে, অনেক বই, মিনিমাম 10-12টার মতো বই দেখেছি, তারপরে অনেক জায়গা খুঁজেছি আর কি। তো এরকম সহজ করে কিন্তু লেখা নাই, অন্তত আমি দেখি নাই, হয়তো বা থাকতে পারে। ঠিক আছে, তোমরাও মনে করো তোমাদের বই যেটা যেরকম ভাবে লেখা আছে যেভাবে, ওটা পড়লে কিন্তু বুঝতে পারবা না। ঠিক আছে, এভাবেই পড়বা, খুব সুন্দর করে বুঝতে পারবা। আর তোমাদের এই যে স্লাইড ক্যালিপার্স এর ক্লাসটা গত ক্লাসে করলাম, তারপরে আজকের আমরা স্ক্রু গজ নিয়ে আলোচনা করতেছি, এগুলো তোমাদের স্কুলে আছে, প্রত্যেকটা স্কুলেই থাকে, সবগুলো স্কুলেই প্রায় থাকে। তো স্কুলের ক্লাসগুলোতে যখন স্যাররা পড়াবেন তখন তোমরা স্যারের কাছে জিজ্ঞেস করবা, ওইটা তোমাকে দেখাইতে বলবা, ঠিক আছে, ধারণা তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যেটা দেখাচ্ছি, তো স্কুলে যখন স্যার পড়াবেন অথবা তুমি স্যারকে যে বলবা স্যার আমাদের একটা স্লাইড ক্যালিপার্স দেন, অথবা এই যে স্ক্রু গজ, এগুলো দেখে আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি এভাবে তোমরা বাসা থেকে সুন্দর করে নোট করে নিয়ে যাবা, ফোন তো আর নিয়ে যাইতে দেবে না, সুন্দর করে নোট করে নিয়ে যাবা, স্কুলে যে স্যারকে দিতে বলবা, স্যার দিবেন, বা স্যার তোমাকে হেল্পও করতে পারে, বা স্যারের যদি সময় না থাকে তাহলে তোমরাও এইগুলো দেখে দেখে নিজেরাই পরিমাপ করতে পারবা। পরিমাপের জন্য কতগুলো ধাপ দেখতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। ওই যে স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে আমরা যান্ত্রিক ত্রুটি দেখেছিলাম, ঠিক আছে। তো প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে প্রথমে আমাদের সঠিক মাপ নেওয়ার জন্য যান্ত্রিক ত্রুটি আছে কিনা দেখে নিতে হয়। যান্ত্রিক ত্রুটিটা কি, এখানে স্ক্রু গজের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিটা কিভাবে বের করতে হয়। স্ক্রু গজের চক্রাকার স্কেলের শূন্য দাগ রেফারেন্স লাইনের সাথে যদি মিলে যায় তাহলে বলা হয় যে এখানে কোনো, এটাকে শূন্য ত্রুটি বলা হয়, মানে এটাকে তখন শূন্য ত্রুটি বলবো বা শূন্য ত্রুটি নাই এরকম বলতে পারি। মানে রেফারেন্স লাইনের সাথে যদি চক্রাকার স্কেলে শূন্য দাগ, দেখছো এই যে চক্রাকার স্কেলে যে শূন্য দাগ, এইটা রেফারেন্স লাইনের সাথে মিলে গেল, যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে এখানে কোনো যান্ত্রিক ত্রুটি নাই, মানে যান্ত্রিক ত্রুটি শূন্য। দেখছো এই যে এই চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে চক্রাকার স্কেলে শূন্য দাগ আর মেইন স্কেলের যে রেফারেন্স লাইন, এটাকে রেফারেন্স লাইন মনে করো শূন্য দাগ, এর সাথে মিলে গেছে, তার মানে এখানে এটা হচ্ছে শূন্য ত্রুটি। এরপরে দেখো স্ক্রু গজের চক্রাকার স্কেলের শূন্য দাগ রেফারেন্স লাইনের নিচে থাকলে ধনাত্মক শূন্য ত্রুটি হবে, তখনও যে শূন্য ত্রুটি বলা হয়। এখানে দেখো এই যে শূন্য দাগটা, চক্রাকার স্কেলের শূন্য দাগটা, এই যে রেফারেন্স লাইন, বুঝছো, এই যে শূন্য দাগ দিয়ে বোঝানো হয়েছে। মেইন স্কেলের শূন্য দাগ এই যে এই পাশেটা, এটা হচ্ছে মেইন স্কেলের, ঠিক আছে, মেইন স্কেলের শূন্য দাগ, বা হচ্ছে এটাকে রেফারেন্স লাইনে, যে এই রেফারেন্স লাইনে দেখছো এই শূন্য দাগটা, মানে এই চক্রাকার যেটা, হ্যাঁ সার্কুলার যেটা চক্রকার, এইটা কিন্তু নিচে চলে আসছে, এই শূন্য দাগটা এই রেফারেন্স লাইনের নিচে, দেখছো নিচে না, যদি এরকম নিচে থাকে তখন সেটাকে বলা হয় ধনাত্মক শূন্য ত্রুটি বলা হয়, তখন কি বলা হয়, সেটাকে বলা হয় ধনাত্মক শূন্য ত্রুটি। আবার যদি এরকম হয়, দেখো এখানে স্ক্রু গজের চক্রাকার স্কেলে শূন্য দাগ রেফারেন্স লাইনের উপরে থাকলে ঋণাত্মক শূন্য ত্রুটি হবে। এই যে দেখছো এই যে এখানে শূন্য দাগ কই, এই যে চক্রাকার স্কেলে শূন্য দাগ আছে এইটা,
আর রেফারেন্স লাইন তো আর পরিবর্তন হয় না, এটার উপরে যদি থাকে, মানে এই শূন্য দাগটা যদি উপরের দিকে থাকে, দেখছো এই যে শূন্য দাগটা রেফারেন্স লাইনের উপরে চলে গেছে, তো রেফারেন্স লাইনের উপরে যদি থাকে তখন সেই যে ত্রুটি হবে ওটাকে ঋণাত্মক শূন্য ত্রুটি বলা হয়। তো যান্ত্রিক ত্রুটির যে সূত্র, ঠিক আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস। প্লাস কখন ব্যবহার করতে হবে, যেমন ধনাত্মক ত্রুটি যদি হয় তাহলে প্লাস ব্যবহার করতে হবে, আর ঋণাত্মক শূন্য ত্রুটি হলে মাইনাস ব্যবহার করতে হবে। তো দেখো এখানে রেফারেন্স লাইন থেকে চক্রাকার স্কেলের শূন্য দাগ পর্যন্ত ঘর সংখ্যা তাকে লঘিষ্ঠ গণন দিয়ে গুণ করতে হবে। লঘিষ্ঠ গণনটা কি একটু পরে আমরা বুঝতে পারবো, বুঝছো? এ দেখো এখানে লেখাও রয়েছে যে এটা হচ্ছে শূন্য নো জিরো ইরর, এটা পজিটিভ জিরো ইরর, এটা হচ্ছে নেগেটিভ জিরো ইরর, মানে ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য ত্রুটি। এখন দেখো এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা যে চিত্রে ধনাত্মক ত্রুটি কত, এই যে মাঝখানে যে চিত্রটা দেখো, এখানে এটা তো শূন্য, এই যে এটা শূন্য, আর এটা কি, এটা হচ্ছে রেফারেন্স লাইন। দেখো এই যে চক্রাকার স্কেলের কোন দাগ, এই যে এইখানে যে মেইন স্কেল ওর রেফারেন্স লাইনটাকে অতিক্রম করেছে, দেখো দ্বিতীয় দাগটা, এই যে দ্বিতীয় দাগটা দেখছো, তাহলে দুই ঘর। তাহলে দেখো এখানে যান্ত্রিক ত্রুটি কত হবে, এই যে যান্ত্রিক ত্রুটি হবে পজিটিভ যেটা, সেটার সাথে ওই যে লঘিষ্ঠ গণন, মনে করলাম যে লঘিষ্ঠ গণন মানে ধরে নিয়েছি 0.01 স্ক্রু গজের লঘিষ্ঠ গণনটা ধরে নিলাম। এখন লঘিষ্ঠ গণন জিনিসটা কি একটু পরে আমরা আলোচনা করতেছি। তাহলে এইভাবে আমরা প্লাস দিতে হবে যদি ধনাত্মক ত্রুটি হয়, শূন্য ত্রুটি হয়। আবার ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে দেখো এই যে চিত্রটা, এই যে সি নাম্বার যে চিত্রটা, যেখানে নিচে লেখা রয়েছে যে নেগেটিভ জিরো ইরর, এই ক্ষেত্রে দেখো এই যে শূন্যটা, এই যে মেইন স্কেলের শূন্য দাগ বা হচ্ছে রেফারেন্স লাইন, এর উপরের দিকে কিন্তু শূন্য দাগ রয়েছে চক্রাকার স্কেলের আর কি, তার মানে এটা হচ্ছে নেগেটিভ জিরো ইরর। তো এখানে কততম দাগের সাথে রেফারেন্স লাইনটা পুরোপুরি মিলে গেছে, এটা হচ্ছে দ্বিতীয়তম দাগ। তাহলে ওখানে আমাদের বলতে হবে যে দুইটা ঘর অতিক্রম করেছে, তখন এটাকে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে। আর যেহেতু নেগেটিভ ইরর তাই এখানে এটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এভাবে আমাদের প্লাস বা মাইনাস ব্যবহার করতে হবে যদি ত্রুটি থাকে। আর যদি না থাকে, এরকম শূন্য দাগের সাথে যদি একদম মিলা যায় এইভাবে, তখন তো আর আমাদের শূন্য ত্রুটি নেই এরকম বলতে হবে। ওকে, তারপর দেখো এখানে পিচ কাকে বলা হয়। পিচ হচ্ছে স্ক্রু গজের চক্রাকার স্কেলকে একবার ঘুরিয়ে এর শূন্য দাগকে পুনরায় রেফারেন্স লাইন বরাবর আনলে এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলা হয়ে থাকে। দেখো এই চিত্রটা দিকে একটু খেয়াল করো, এই তো র্যাচেট, তাই না? লাস্টে র্যাচেট, এটাকে ঘুরাইতে হয় একবার পুরা ঘুরায়, মানে পুরাটা ঘুরায় আবার সেখানে এই সোজা যদি আনি, হ্যাঁ, এই যে রেফারেন্স লাইন বরাবর যদি আনি, রেফারেন্স লাইনে এই যে দেখতে হবে যে এখানে প্রথমে তো এই যে এই চক্রাকার স্কেলটা তো এই যে এইখানে থাকবে, এই বরাবর থাকবে, ঠিক আছে, এই শূন্য দাগের সাথে মিশে থাকবে আর কি, এই যে জায়গা থাকবে। এখন এটাকে একবার ঘুরে আনলে এইখানে যে পার্টটা আমরা পাবো, এই যে এখানে, ঠিক আছে, ওটাকে বলা হয় পিচ বলা হয়, বুঝছো? তাই বলা হচ্ছে যে স্ক্রু গজে চক্রাকার স্কেলকে একবার ঘুরিয়ে এর শূন্য দাগকে পুনরায় রেফারেন্স লাইন বরাবর আনলে এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলা হয়। তাহলে পরীক্ষায় এটা আসবে যে পিচ কি, প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়। আবার এটা আসতে পারে যে স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়, ওই যে একই স্ক্রু গজের চক্রাকার স্কেলকে একবার ঘুরিয়ে এর শূন্য দাগকে পুনরায় রেফারেন্স লাইন বরাবর আনলে এর 1 মিলিমিটার সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার অতিক্রম করে। এখন দেখো ওই যে বললাম একটু আগে যে লঘিষ্ঠ গণন নিয়ে আলোচনা করলাম। জিনিসটা কি? লঘিষ্ঠ গণন হচ্ছে, বা লঘিষ্ঠ গণনের আরেক নাম আছে নুন্নাঙ্ক, ইংলিশে লিস্ট কাউন্ট বলা হয়, বুঝছো? তো স্ক্রু গজের পিচ এবং স্ক্রু গজের চক্রাকার স্কেলে মোট ভাগ সংখ্যার অনুপাতকে নুন্নাঙ্ক বা লঘিষ্ঠ গণন বলা হয়। দেখো লঘিষ্ঠ গণন এলসি সমান পি বাই এন। পি জিনিসটা কি? পিচ তো একটু আগে আলোচনা করলাম যে পিচ যা হবে, স্ক্রু গজের যে পিচ সাধারণত 0.5 মিলিমিটার হয়ে থাকে, হ্যাঁ, বা যাই হোক, এটাকে 50 দিয়ে ভাগ করলাম কেন? কারণ এখানে স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল বা চক্রাকার স্কেলে মোট ভাগ সংখ্যা ধরে নিলাম যে 50 দিয়ে ভাগ করেছি এখানে। আবার যদি 100 হতো তাহলে 100 দিয়ে ভাগ করতাম, বুঝছো? মনে করো পিচ মনে করো 0.5 মিলিমিটার এবং এন হলো স্ক্রু গজের চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটা ধরে নিই যেটার মান হচ্ছে 50। তাহলে এটা লঘিষ্ঠ গণন কত হবে? যে পি বাই এন, মানে পির মান বসালাম, এন এর মান বসালাম, ভাগ করে 0.01 মিলিমিটার, এটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা নুন্নাঙ্ক বলা হয়। হ্যাঁ, পরীক্ষায় যদি আসে যে নুন্নাঙ্ক কাকে বলা হয়, পরীক্ষায় মনে করো 1 নম্বরে আসলো যে নুন্নাঙ্ক কাকে বলা হয়, তাহলে এইখান থেকে শুরু করে এত এই যে সূত্র পর্যন্ত লিখে দেবো, ঠিক আছে? স্ক্রু গজের পিচ এবং স্ক্রু গজের চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যার অনুপাতকে নুন্নাঙ্ক বা লঘিষ্ঠ গণন বলা হয়ে থাকে।
ওকে, যেমন দেখো এখানে একটা ম্যাথ দিয়েছি আমরা ছোট ছোট একটা, সেটা হচ্ছে স্ক্রু গজের চক্রাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সরে যায় এবং চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 100 হলে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গড়ন কত হবে। এখানে দেখো 100টা ভাগ সংখ্যা আছে, কোনোটাই 100টা থাকতে পারে, কোনোটা হচ্ছে 50টা ভাগ সংখ্যা থাকতে পারে। তো আমরা জানি ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গড়ন হচ্ছে এলসি সমান পি বাই এন, ঠিক আছে, এটা সূত্র। তো পি হচ্ছে 1 মিলিমিটার আর এন হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা, যেটার মান হচ্ছে 100। তো প্রশ্ন মতে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গড়ন এলসি সমান কত হবে, পি বাই এন। তো পির মান কত, এখানে দেখো পির মান হচ্ছে যেটা না, এই যে পিস, এখানে এই যে পিস দিয়ে দিছে, একবার ঘোরালে রৈখিক স্কেল যতটুকু পথ অতিক্রম করে, এখানে কত 1 মিলিমিটার পথ অতিক্রম করে, এইখানটায় 1 দিয়ে দিলাম। আর নিচে আছে ভাগ সংখ্যায় যে এন এর মান ভাগ, তাহলে 0.01 মিলিমিটার, শেষ। এরকম এরপরে যে ধাপটা, সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট, মেইন যে জিনিসগুলোর ভিতর, তাই না, প্রধান স্কেলের পার্ট বা রৈখিক স্কেলের পার্টটা নিতে হবে। এটা কিভাবে নেব দেখো, এটা করার জন্য যেটা করব, যে যন্ত্রটির ব্যাস নির্ণয় করতে হবে, হ্যাঁ, যে যন্ত্রটির ব্যাস নির্ণয় করতে হবে তাকে স্ক্রু গজের অ্যানভিল এবং স্পিন্ডলের মাঝে রেখে র্যাচেটকে ঘুরিয়ে ভালোভাবে টাইট দিয়ে লক করে দিতে হবে। দেখো এখানে এটার কথা বলা হচ্ছে, যে বস্তুটাকে আমরা পরিমাপ করব, বুঝছো, মনে করো তুমি তোমার কোনো কিছু পরিমাপ করবা, কোন তারের ব্যাস পরিমাপ করতে পারো, অথবা কোনো পাতলা কোনো জিনিসের পুরুত্ব পরিমাপ করতে পারো, এরকম। এইখানে সেই জিনিসটাকে এখানে রাখবা, হ্যাঁ, এই যে এখানে রাখবা, রাইখে এই যে র্যাচেট আছে, র্যাচেটটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে এটা টাইট হয়ে যায়, মানে এই যে স্পিন্ডল আছে না, স্পিন্ডল এদিকে চলে যায়, অ্যানভিলের দিকে চলে যায়, তো একসময় টাইট হয়ে যায়। তুমি তো বুঝবা যে আর টাইট করার দরকার নেই আমার, তখন এইখানে যে একটা লক থাকে, যে এলও সিকে লক, এটাকে লক করে দিতে হবে। লক করে দিলে কি হবে, এই মাঝখানে যে জিনিসটা রাখবো ওটাকে আর নড়াচড়া করতে পারবে না, ওই রকম থাকবে। তখন আমরা এখান থেকে পার্ট নিতে পারবো, বুঝছো, এটা তো মেইন স্কেল, যেটা মেইন স্কেল হচ্ছে এটা, বুঝছো, এই যে মেইন স্কেল বা প্রধান স্কেলে যেটাকে বলা হয়, এখানে যে পার্টটা পাবো সেটা নিতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, যে বস্তুটির ব্যাস নির্ণয় করতে হবে বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বা পুরুত্ব নির্ণয় করতে হবে, তাকে স্ক্রু গজের অ্যানভিল কোনটা, এই যে অ্যানভিল, এই যে এটা অ্যানভিল, আর স্পিন্ডল কোনটা, এটা, এই অ্যানভিল আর স্পিন্ডলের মাঝে রাখতে হবে, বুঝছো। রাখার পরে এটাকে কি করতে হবে, অ্যানভিল এবং এর মাঝে রেখে র্যাচেটকে ঘুরিয়ে, র্যাচেট কোনটা, এই যে এটা আছে র্যাচেট, এই যেটাকে ঘুরিয়ে টাইট দিয়ে লক করে দিতে হবে, টাইট দিয়ে লক করে দিতে হবে। এরপর খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, মানে খুব সাবধানে দেখতে হবে, একটু হালকা নাড়াচাড়া লাগলে তো খুলে মুলে যেতে পারে, এই জন্য আর কি সূক্ষ্মভাবে দেখতে হবে স্ক্রু গজের ধার বা প্রান্ত। দেখো স্ক্রু গজের ধার বা প্রান্ত প্রধান স্কেলের কত দূরত্বকে সম্পূর্ণ অতিক্রম করেছে, খেয়াল করো, এই ধার জিনিসটা কি, এটা আবার নতুন কথা, তাই না। এই যে দেখো এটা হচ্ছে ধার, ধার মানে প্রান্ত, দেখছো, এই যে এটা তো চক্রাকার স্কেল, চক্রাকার স্কেলের একদম লাস্টে যে অংশটা, বুঝতে পেরেছো, দেখো ভালো করে, চক্রাকার স্কেল তো এই যে এটা, এই যে এই পদার্থতে চক্রাকার স্কেল, এই চক্রাকার স্কেলের লাস্টের যে অংশটা, এই যে এখানে, ঠিক আছে, এই যে অংশটা, এখানে দেখতে হবে যে এই চক্রটা প্রধান স্কেলের কোন দাগকে পুরোপুরি অতিক্রম করেছে। এই যে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রধান স্কেলের কোন দাগকে পুরোপুরি অতিক্রম করেছে, এই যে এই দাগটাকে অতিক্রম করেছে, তাই না, এই যে এই দাগটাকে পুরোপুরি অতিক্রম করেছে, তাই না। তাহলে ওই দাগটাকে আমাদের দেখতে হবে। এখানে সেটাই বলা হচ্ছে যে আমরা এভাবে দেখবো, যে এরপরে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে স্ক্রু গজের ধার বা প্রান্ত প্রধান স্কেলে কত দূরত্বকে সম্পূর্ণ অতিক্রম করেছে। তো স্ক্রু গজের ধার বা প্রান্ত প্রধান স্কেলে যত দূরত্বকে অতিক্রম করবে সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। যেমন নিচের চিত্রে আমরা স্ক্রু গজের ধার বা প্রান্ত প্রধান স্কেলের এত দূরত্বকে সম্পূর্ণ অতিক্রম করেছে। দেখো এখানে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো ভাইরা, এই যে দূরত্বটা দেখো, এটা হচ্ছে 5 মিলিমিটার পর্যন্ত, কিন্তু স্ক্রু গজটা তো আরো একটু নিচে নামছে, এই যে এই পর্যন্তটা মানে অতিক্রম করেছে, যে প্রান্তটা, এই যে একদম ধার, এটাকে বলা হয় ধার বা প্রান্ত, ধার বা প্রান্ত। ভাই দেখো এখানে এই যে এই দাগটা না অতিক্রম করেছে, তাহলে এখান থেকে এইটুকু আছে তো 5, তাহলে এখান থেকে এইটুকু আছে আরো 0.5, 0.5 মিলিমিটার, ঠিক আছে, 0.5 মিলিমিটার। তাহলে এখানে পার্ট কত হবে দেখো, প্রথমে তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই পর্যন্ত আছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার, আরো কিন্তু এই যে আরেকটু, এই যে এখান থেকে আমি বলছিলাম না যে এখান থেকে এইটুকু দূরত্ব 0.5, আবার এখানে 0.5, এই যে 0.55 করে বাড়তেছে, তাহলে এখান থেকে এইটুকু আছে আরো 0.5, এই যে, তাহলে প্রধান স্কেলের পার্ট কত হবে, এই যে 5.5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটাই হবে প্রধান স্কেলের পার্ট, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি, এল। ওকে, এরকম আশা করি এইটা মেইন স্কেলের যে পার্ট আমরা রিডিংটা নিলাম তোমরা বুঝতে পেরেছো, তাই না। তোমরা যদি আমার কাছে থাকতে, তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে এভাবে ঘোরায় স্ক্রু
স্ক্রু গজের মাধ্যমে কিভাবে পরিমাপ করতে সেই জিনিসটা শেখাতে পারতাম। আর যদি তোমরা না বুঝতে পারো আমাকে বলবো একটু। হ্যাঁ, এখানে দেখো এই যে ধারটাকে দেখতে হবে, ধারটা মেন স্কেলের কোনটাকে পুরোপুরি অতিক্রম করেছে। দেখো এই 5 দাগ অতিক্রম করার পরে হালকা আর একটু অতিক্রম করেছে, এই যে তাহলে এই দাগ পর্যন্ত মাপটা নিতে হবে। হ্যাঁ, এরপরে দেখো আমাদের চক্রাকার স্কেলের পার্ট নিতে হবে। চক্রাকার স্কেলের পার্ট এটাকে বলা হয় বৃত্তাকার স্কেলের পার্টও বলা হয়, বুঝছো? এটাও আমরা প্রধান স্কেলের রেফারেন্স লাইনটি চক্রাকার স্কেল বা বৃত্তাকার স্কেলের যে দাগকে অতিক্রম করে সেটি চক্রাকার স্কেলের পার্ট বা বৃত্তাকার স্কেলের পার্ট। একটু খেয়াল করে এখানে দেখো এই যে তো রেফারেন্স লাইনটা, হ্যাঁ, এই যে ইন্ডেক্স লাইন বা রেফারেন্স লাইন তুমি যাই বলো, ইন্ডেক্স লাইনও বলতে পারো, রেফারেন্স লাইনও বলতে পারো, অথবা প্রধান স্কেলের শূন্য দাগ এটাকে বলতে পারো। এই দাগের সাথে এই যে মেইন চক্রাকার স্কেলের কোন দাগ পুরোপুরি মিলে গেছে, মানে অতিক্রম করেছে, বুঝছো? দেখো মিলেও যেতে পারে আবার অতিক্রম করতে পারে। এই দেখো মোটামুটি এই যে এই দাগটা না অতিক্রম করেছে, যে এই দাগটা দেখছো এই যে জায়গা, তাহলে এখানে কত, এই মানটা কত, মানটা কিন্তু এখানে 25, এটা 26, 27, এটা 28 দাগকে অতিক্রম করেছে। 29 দাগ কিন্তু অতিক্রম করতে পারি নাই, তাই না? তাহলে এটা হবে 28, এটা 28 মিলিমিটার। দেখছো এই যে দাগটাকে অতিক্রম করতে পারছে, রেফারেন্স লাইনটা যে দাগটাকে অতিক্রম করতে পেরেছে, বুঝছো? ওইটা হবে হচ্ছে তোমার সার্কুলার স্কেলের রিডিং বা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। আবার বলি, দেখো এখানে এই যে এটা হচ্ছে 25, 26, 27, এই 28 দাগটাকে রেফারেন্স লাইনের উপরে চলে গেছে, হালকা উপরে চলে গেছে, অথবা পুরোপুরি মনে করো ওখানে মিশে আছে, তাও ওই দাগটাই হবে, বুঝছো? কিন্তু 29 দাগ, এই যে 29 দাগ দেখছো, 29 দাগ কিন্তু অতিক্রম করতে পারি না, 29 দাগ কিন্তু উপরের দিকে চলে গেছে, ওখানে গেলে হবে না, এইখানে থাকা লাগবে। তাহলে এই দাগটা হবে কি 28 দাগ, ঠিক আছে? 25, 26, 27, এই 28, 29, এই 30 আবার এখানে চলে গেছে। তাহলে বুঝতে পেরেছো যে সার্কুলার স্কেলের রিডিংটা কাকে বলা হয়, এটাকে বলে সার্কুলার স্কেলের রিডিং। এই দেখো যেমন নিচের চিত্রে প্রধান স্কেল রেফারেন্স লাইনটি চক্রাকার স্কেল বা বৃত্তাকার স্কেলের 28 ঘরকে অতিক্রম করেছে, তাই এখানে চক্রাকার স্কেলের পার্ট বা বৃত্তাকার স্কেলের পার্ট হবে এই 28, ঠিক আছে? এই যে 28 মিলিমিটার না, এটার কোনো একক নাই, এটা তো ঘর সংখ্যা, বুঝছো? এখানে একক হবে না, কোনো একক হবে না। ওকে, তাহলে চিত্রে যে আমরা যে মানগুলো পেলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা মান বের করবো। যেমন প্রধান স্কেলের পার্ট তো আমরা এখানে 5.5 মিলিমিটার পেলাম, বৃত্তাকার স্কেলের পার্ট এখানে 28 সেন্টিমিটার 28 পেয়েছে আর কি। আর ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন এটা দেখলাম 0.01 মিলিমিটার। তাহলে এখানে মনে করো একটা বস্তুর ব্যাস নির্ণয় করতেছিলাম, তাহলে এই ব্যাসটা কত হবে, মানটা কত হবে, যে ডির মান এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এল এর মান আর কি, ডির মান বের করবো, এল এর মান বসিয়ে দিলাম, সির মান বসিয়ে দিলাম, এখানে এল সির মান বসিয়ে দিলাম, লঘিষ্ঠ গণন। দেখো এখানে মানটা কত আসে, 5.5 যোগ 28, 28 গুণ হচ্ছে 0.01 ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এই মানটা কত আসে 5.78 এত মিলিমিটার। আলহামদুলিল্লাহ, আমাদের এভাবেই কিন্তু মানগুলো বের করতে হবে। তোমাদেরকে আমি ঠিক যেভাবে শেখালাম না, এভাবে তোমরা ল্যাবরেটরিতে যাবা, ল্যাবরেটরিতে যায় স্যারের কাছ থেকে স্ক্রু গজ নিবা, নেওয়ার পরে এই যে বা তোমাদের ক্লাস নাম নিলাম, এটা তোমরা সুন্দর করে নোট করবা, প্রথমে নোট করে নোটটা স্কুলে নিয়ে যাবে, তারপরে এরকম পড়ে তুমি যদি এটা হিসাব করো তাহলে বের করতে পারবা। এখন এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে, যেরকম দেখো 1 নম্বর প্রশ্ন, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য ও স্ক্রু গজের সাহায্যে দণ্ডটির ব্যাস নির্ণয় করা হলো। তো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল, এটা কিন্তু গত ক্লাসে আমরা পড়েছিলাম, সেই পার্টটা পাওয়া গেল 5.2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপাতন 5, স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট মানে যেটা পাওয়া গেল সি, এটা দেখো এটা রৈখিক স্কেলের পার্ট সি দ্বারা প্রকাশ করি, তাই না? এবং রৈখিক স্কেলের পার্টটা হচ্ছে এল দ্বারা প্রকাশ করেছি, আমরা করেছিলাম, এই যে এল দ্বারা প্রকাশ করেছিলাম, ঠিক আছে? ওইটা আর এটা হচ্ছে ভাগ সংখ্যা, মানে এটা হচ্ছে সি, আর এটা কি, এটা হচ্ছে এল সি। যেটা ভার্নিয়ার ধ্রুবক হলে সেটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি, আর এই যে ন্যূনাঙ্ক যেটা এটা হচ্ছে এলসি, যেটা হচ্ছে এলসি, ঠিক আছে? এলসি। আশা করি একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন দেখো এখন আমাদের কি করতে হবে, এখানে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে কত, আমাদের ওই দণ্ডটার দৈর্ঘ্য বের করতে হবে। মনে করো ওই দণ্ডটা আছে এবি দণ্ড, বুঝছো? এবি দণ্ডটার দৈর্ঘ্য এখন আমাদেরকে আয়তন বের করতে হবে। তো আয়তন বের করার জন্য আমাদের তো লাগবে, আয়তন বের করার জন্য আমাদের কি লাগে বলতো, সূত্র কি? দেখো দণ্ডের কোন দণ্ডের আয়তন বের করার জন্য সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এল, আর এটা কি ব্যাসার্ধ আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে প্রকৃত দৈর্ঘ্য লাগবে। দৈর্ঘ্যটা কিভাবে আমরা বের করতে পারি, দেখো এখানে প্রধান স্কেলের পার্ট কত, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে, বুঝছো?
প্রথমে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা দৈর্ঘ্য বের করব। তো 5.2 সেন্টিমিটার আছে, এটা মিটারে মানে মিলিমিটারে নিয়ে যাবো, তার জন্য 10 দিয়ে গুণ করলাম। কেন বলতো? কারণ 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার, বুঝছো? এই জন্য 10 দিয়ে গুণ করে 52 হয়ে গেল। আর ভার্নিয়ার সমপাতন, দেখছো এই সমপতনের মান কত? এই যে 5, তাহলে এটা হচ্ছে ভির মান হচ্ছে 5। আর ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই যে 0.01 সেন্টিমিটার আছে না, ওটারে মিলিমিটারে নিয়ে যাবো, তার জন্য 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 0.1 মিলিমিটার হলো। এখন এটা দৈর্ঘ্য, এই যে ছোট হাতের এল ধরলাম আমরা, এল সমান এম যোগ ভি ইন্টু ভিসি। এখানে এম এর মান বসিয়ে দিলাম, ভি ইন্টু ভিসির মান বসিয়ে দিলাম, হিসাব করবো 52.5 হলো। দেখো এই যে এইভাবে হিসাব করবো। প্রথমে তো 52 রয়েছে, 52 যোগ এটা কত 5 ইন্টু হচ্ছে 0.1, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। কত মান হয়? 12.5। এই যেটা হচ্ছে মেন স্কেলের মানে ভার্নিয়ার স্কেলের সাথে দৈর্ঘ্য পরিমাপ করলাম। এখন প্রধান স্কেলের পার্ট মানে ইসের ক্ষেত্রে, ওই স্ক্রু গজের ক্ষেত্রে এখানে মানটা কত দেওয়া আছে? দেখো 3 দেওয়া আছে। দেখো এই যে 3 না, প্রধান স্কেলের পার্ট এই যে এটা আছে 3। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? এই যে 12। তাই লিখলাম আমরা এখানে, ঠিক আছে? বৃত্তাকার স্কেলে 12, আর লঘিষ্ঠ গণনা হচ্ছে 0.01 মিলিমিটার। এই যেটা দেওয়াই আছে, 0.01 মিলিমিটার দেওয়া আছে। ওই দেখো ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার। তো ওইটা এখানে বসিয়ে দিলাম। বসালে তারপরে হিসাব করবো যোগ করে আর কি, এরগুলো মানটা এখানে বসিয়ে দেবো। এই যে সূত্রটা, হ্যাঁ, এল যোগ সি ইন্টু এল সি, মানটা বসিয়ে দিলে কত? 3.12 মিলিমিটার হলো। এখন ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান d/2। ডির মান হচ্ছে এই যে এটা, এই যে এই মানটাই তো ডি, এটা এখানে d/2, এই যে এটাকে d/2 দিয়ে দিলাম। তাহলে এটা কত? 1.56 মিলিমিটার, 1.56 মিলিমিটার। এই যে, ঠিক আছে? এখন আয়তন কত হবে? দেখো আয়তন হচ্ছে ভি সমান পাই আর স্কোয়ার এল। পাই এর মান বসিয়ে দিলাম 3.1416, আর আর এর মান বসিয়ে দিলাম 1.56, এর স্কোয়ার করতে হবে। আর এল এর মান হচ্ছে এটা। এল এর মান কোথায় পেলাম বলতো? এল এর মান এই যে এল এর মান, এই যে এখানে ভার্নিয়ার ধ্রুবকের সাহায্যে যে এল এর মানটা বের করেছিলাম ওইটাকে এখানে বসিয়ে দেবো, দেখছো? এইভাবে বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে হিসাব করবো, এই যে এটা দেখ, ক্যালকুলেটর দিয়ে এইভাবে হিসাব করবো। এই দেখো কত আছে? 3.1416 গুণ এই যেটার মান কত? 1.56, 10 টু দি পাওয়ার, এখানে সরি স্কোয়ার দিতে হবে, এটাকে স্কোয়ার দেওয়ার জন্য এখানে দিয়ে এই যে 2 দিয়ে দিলাম। ওর সাথে আবার একটা জিনিস গুণ আছে, দেখো এই যে 52 দশমিক গুণ 52 কত 5 না, এই যে 5, এই যে 401.383, 401.383 এত মিটার কিউব। এটা 1 নম্বর প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি দুটি দৈর্ঘ্য পরিমাপক স্কেল, তবে এ সরাসরি কোনো দৈর্ঘ্য পরিমাপ করে, বি দ্বারা পরিমাপের সময় একটি বৃত্তাকার স্কেলের সাহায্য নেওয়া হয়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘর হচ্ছে 0.5 মিলিমিটার, ঠিক আছে? বি দ্বারা একটি ঘনকের আয়তন নির্ণয়ের প্রয়োজনীয় রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল এত মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া গেল কত? 45 পাওয়া গেল। তো ঘনকটির আয়তন বের করতে হবে। তো ঘনকের আয়তন মনে করলাম ভি, ঠিক আছে? ঘনকের ধারের বা বাহুর রৈখিক স্কেলের পার্ট কত? এই যে রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে, দেখো এই যে রৈখিক স্কেলের পার্ট কত? এই দেখো রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3.5 মিলিমিটার, এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে কত? সির মান এই যে 45 দেওয়া আছে, 45 দিলাম। তাহলে এখানে ধার বা বাহু দৈর্ঘ্য এর মান কত হবে? ঠিক আছে, এখন আমরা পিচ জানি কত? 0.5 মিলিমিটার। কোথায় পেলাম? এই দেখো এই যে, কারণ এখানে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে মানটা সেটা হচ্ছে কত? পিচ 0.5 মিলিমিটার। এখন দেখো এখানে লঘিষ্ঠ গণন কত হবে? লঘিষ্ঠ গণনের সূত্র কি? এলসি সমান পি বাই এন। তো এন এর মানও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে এখানে, এই দেখো ভাগ সংখ্যা কত? এই যে 50, তো এখানে 50 দিয়ে দিলাম। ভাগ করলে কত? 0.01 মিলিমিটার হলো। এখন এটা এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এ সমান এল যোগ সি ইন্টু এল সি। এখানে এল এর মান, সির মান আর এল সির মান বসে দিয়ে গুণ করলাম কত? 3.95 মিলিমিটার। ঘনকের আয়তন তাহলে কত হবে? আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এ কিউব। এর মানটা এখানে বসিয়ে দিয়ে কিউব করে দেবো, তাহলে এত মিলিমিটার কিউব। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের শেষ। এখন 3 নম্বর প্রশ্ন, একটি পাতের বেধ নির্ণয় করার ক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট 7 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 38, লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? একই রকম এখানে রৈখিক স্কেলের পার্ট কত দেওয়া আছে? দেখো এই যে রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 7 দেওয়া আছে, এই যে 7 লিখলাম।
আবার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত দেওয়া আছে এখানে? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেখো এই যে 38 দেওয়া আছে। এই যে লঘিষ্ঠ গণন কত 0.01 মিলিমিটার। এই যে পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বের করার আগে আমাদের ব্যাস বের করে নিতে হবে। যে ব্যাস সমান কত? এল যোগ সি সি ইন্টু এল সি। এখানে এল এর মান, সি এর মান, এল সি এর মান বসিয়ে দিয়ে কত হলো? 7.38 হলো। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ করে দিলাম। কত হলো এখানে? 3.69। এখন ক্ষেত্রফলের সূত্র কত? পাই আর স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। পাই এর মান এটা বসিয়ে দিলাম, আর আর এর মান আছে এটা। বসে এখন হিসাব করে দেখবো যে মানটা কত আসে। দেখো 3.1416 গুণ এখানে আর এর মান কত? 3.69, তাই না? এটা স্কোয়ার। এই যে স্কোয়ার করলে কত হয়? শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও, নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের কোর্স রয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। যদি আমাদের এই কোর্সে কেউ ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বারটা রয়েছে আমাদের 01620103495, এই নাম্বারে যোগাযোগ করবা। আর প্রতিদিন ক্লাস 7টা, মানে প্রতিদিনই ক্লাস হয়, অর্থাৎ 7 দিনই ক্লাস হয়। প্রতিদিন 2টা করে ক্লাস হয়, রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয়। তো ক্লাসগুলো যদি করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের এখানে পরীক্ষা নেওয়া হয়, সিকিউ পরীক্ষা বেশি নেওয়া হয়, রিটেন পরীক্ষা, বুঝছো? যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো এখানে আমরা তাহলে এটা ক্ষেত্রফল বের করে ফেললাম। এই যে এত 42.77 মিলিমিটার স্কোয়ার। এখন একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় এটা আসে না, লেস ইম্পর্টেন্টও না, তার চেয়ে আরো কম ইম্পর্টেন্ট। তা হচ্ছে ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র, যেটাকে ব্যালেন্স আমরা বলি, তাই না? ভর সরাসরি মাপা যায় না, তাই সাধারণত ওজন মেপে সেখান থেকে ভরটি বের করা হয়। এখন তো এই যে যন্ত্রগুলো বের করা হয়েছে, এগুলো তো আমরা ভর সরাসরি মাপতে পারি। আজকাল ইলেকট্রিক ব্যালেন্স ব্যবহার অনেক বেড়ে গেছে। ব্যালেন্সের উপর নির্দিষ্ট বস্তু রাখা হলেই ব্যালেন্সের যে সেন্সর সেখান থেকে নিখুঁতভাবে ওজনটি বের করে দিবে। মানে ওজন না বলে আমরা এখানে আসলে ভর শব্দটা ব্যবহার করি, ঠিক আছে? ভর বের করে দিতে পারে। তো আমরা যে বাজারে যে বলি যে 5 কেজি চাল দেন, 10 কেজি চাল দেন, এগুলো কিন্তু আসলে ওজন না, ওগুলো আসলে ভর, বুঝছো? কোনো বস্তুর ভর। এখন দেখো এই যে স্টপ ওয়াচ কাকে বলা হয়? স্টপ ওয়াচ কি কি কাজে ব্যবহার করা হয়, এটাও পরীক্ষা আসতে পারে। স্টপ ওয়াচ হচ্ছে এমন একটি নির্দেশক ঘড়ি যা সহজে চালানো যায় বা বন্ধ করা যায়। এই ঘড়ি দ্বারা মিনিট, সেকেন্ড এবং 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগেও সঠিক পরিমাপ আমরা বের করতে পারি। স্টপ ওয়াচ যে কোনো একটা মুহূর্ত থেকে সময় মাপা শুরু করে এবং নির্দিষ্ট সময় পর তা মানে সময় মাপা বন্ধ করে ততখানি সময় আমরা কি করতে অতিক্রান্ত হয়েছে কিনা সেটা আমরা জেনে ফেলতে পারবো। মানে তখন সাউন্ড দিবে একটা, এরকম। স্টপওয়াচ ব্যবহার করে কি কারণে? দেখো ক্রীড়া প্রতিযোগিতায় এটা ব্যবহার করা হয়। মনে করো আমরা বললাম যে একটা লোক 1 মিনিটে যতটুকু পথ অতিক্রম করতে পারবে সেটা আমরা পরিমাপ করব। তাহলে ওখানে স্টপওয়াচ দিয়ে দিই, 1 মিনিট পরে আমরা এটা বের করতে, মানে একদম ঠিক 1 মিনিট পরে আমরা বের করতে পারবো। আবার দেখো যে বিতর্ক প্রতিযোগিতা হয়, অনেকে দেখছো যে বিতর্ক প্রতিযোগিতা হয়। হ্যাঁ, তো যে মডারেটররা যারা থাকে একটা নির্দিষ্ট টাইম তোমাদের ফিক্স করে দেয়, ওখানে যে স্টপওয়াচের মাধ্যমে এটা তোমাদের জানিয়ে দেয়। এটা আছে জিনিসটা। পরীক্ষাগারে নিখুঁত সময় পরিমাপের জন্য ঘড়ি ব্যবহার করা। মনে করো একটা জিনিস আমি পরীক্ষা করব, ঠিক আমাকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 ঘন্টা পরে, 1 ঘন্টা 20 সেকেন্ড পরে বা 90 সেকেন্ড পরে এটা থেমে যেতে হবে। তখন এটাকে সেট আপ করে দিলে ততক্ষণ ওই সময় যে থেমে যায় এবং ওখানে যে শব্দ করে। যে কোনো ক্ষেত্রে সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে এই ঘড়ি ব্যবহৃত হয়। এইভাবে হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে স্ক্রু গজটা খুব ভালোভাবে শেষ করলাম। আশা করি তোমরা যদি এই ক্লাসটা ভালো করে করতে পারো তাহলে সবকিছু ইনশাল্লাহ বুঝতে পারবা। আর যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও, ঠিক আছে, এই নাম্বার যোগাযোগ করবা। আর আমাদের একটা কোচিং রয়েছে সরাসরি, তোমরা যদি এখানে ভর্তি হতে চাও, আমাদের কোচিংটা আছে মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি, ওই গলির মাথায় একদম এখানে, ঠিক আছে। ওয়ালটনের শোরুম আছে, এখানে আমাদের কোচিংটা রয়েছে। তোমরা যদি কেউ এখানে সরাসরি ভর্তি হতে চাও, আশেপাশে যে স্কুলগুলো রয়েছে যেমন রামপুর একরামুন্নেসা, আলাতুন্নেসা, নভেশন স্কুল রয়েছে, সিরাজ মেমোরিয়ালস, আনন্দনগর সহ যে স্কুলগুলো রয়েছে, যেমন তারপরে এখানে বাড্ডাতে আরো অনেক স্কুল রয়েছে, বাড্ডা স্কুল, হ্যাঁ, বাড্ডা হাই স্কুল, তারপরে এখানে ভোলা স্কুল রয়েছে, তারপরে এখানে বনশ্রী আইডিয়াল স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলের স্টুডেন্টরা এখানে আমাদের এখানে পড়ে। মাশাআল্লাহ, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তো সরাসরি এখানে এসে ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করিয়ে দিও আল্লাহর কাছে, যাতে আমাদের পরিবারটা আরো অনেক বড় হয় এবং এখান থেকে সারা বাংলাদেশের
অনেক শিক্ষার্থীরা যেন উপকৃত হতে পারে।